আমাদের গপ্পজুজু চ্যানেলের যারা সদস্য হয়েছেন এবং জয়েন বাটনের মাধ্যমে অর্থ সাহায্য করে আমাদের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে আছেন গোয়েন্দা ঋষিকেশ এবং তার সহকারী সুজিত। চলুন শুনে নেওয়া যাক তাঁদের অভিজ্ঞতার কথা সহকারী সুজিতের মুখে। তবে শুরু করা যাক ঋষিকেশ ও চন্দনগড়ের গুপ্তধন, কলমে শ্রী। বুঝলাম, আজ বিকালে তাহলে আমাদের গন্তব্য চন্দনগড়। পিছনের সিটের পাশে বসে ঋষিকেশ চোখ বন্ধ করেই আমাকে জিজ্ঞেস করলো, সুজিত, এই চন্দনগড় সম্পর্কে কিছু জানা আছে? আমি মাথা নাড়লাম। সত্যি বলতে গুজরাটের পঞ্চমহলের নাম অল্প স্বল্প শুনেছি বটে, কিন্তু চন্দনগড়ের নাম জীবনে প্রথমবার শুনলাম। যে জায়গায় যাচ্ছ সেই জায়গা সম্পর্কে টুকটাক জেনে রাখা ভালো। পঞ্চমহল জেলার একটি অন্যতম আকর্ষণ হলো এই চন্দনগড়ের মা খদিয়ার মন্দির। পাথর সংকুল মন্দির চত্বরের পরিবেশ বেশ শান্ত এবং সুন্দর। এছাড়া ওর আশেপাশে কিছু দূরে কয়েকটা মনোরম ঝিল, জলাধার আর ছোটখাটো মন্দির এইসব রয়েছে। গুজরাটের স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য যাকে বলে। তবে তোমার বন্ধুবর সুখদেবের বাড়ি থেকে খদিয়ার মন্দির হলো একেবারে যাকে বলে হাঁটা দূরত্ব। আমরা এখন রয়েছি গুজরাটের পঞ্চমহল জেলায়। আমরা মানে আমি, ঋষিকেশ, আমার বন্ধু সুখদেব। ঋষিকেশ এখন বাইরের পরিবেশের ছবি তুলতে ব্যস্ত। এই ফাঁকে আমি বরং পরিচয় পর্বটা সেরে নিই। আমি সুজিত মুখোপাধ্যায়। ঋষিকেশের সাথে পরিচয়ের আগে আমি একটা কলেজে বাংলার প্রফেসর ছিলাম, সাথে টুকটাক লেখালেখিও করতাম। তবে ঋষিকেশের সাথে দেখা হওয়ার পর প্রফেসরি ছেড়ে বরাবরের মতো এই লেখালেখিকেই পেশা বানিয়ে নিয়েছি। বইয়ের বিক্রি নেহাত কম হয় না। তাছাড়া পরলোকগত ধনী বাবার একমাত্র ছেলে, পরিবারে কেউ নেই, একাই থাকি। তাই খরচপাতিও বিশেষ নেই। আর আমারও সাদামাটা জীবনটাই বরাবরের পছন্দ। ঝোঁকের মধ্যে রহস্য অ্যাডভেঞ্চারের প্রতি আমার দুর্দমনীয় টান। তবে আর একটি শখ আমার আছে, ওইটি ক্রমশ প্রকাশ্য। সামনের সিটে ড্রাইভারের পাশে বসা তামাটে গৌরবর্ণের ব্যক্তিটি আমার বন্ধুবর ঋষিকেশ পাকরাশি, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির অন্ধভক্ত। নিজেকে তাই সত্যানুসন্ধানী বলেই পরিচয় দিতে, কিংবা আজকের শার্ট আর টাং টপের যুগে ধুতি পাঞ্জাবি পরতে ও বড্ড ভালোবাসে। পরপর অনেকগুলো কঠিন কেসের সমাধান করে এখন জনতা ও পুলিশ মহলে বেশ পরিচিত একটা নাম এই ঋষিকেশ। গত 2 বছর হলো ওর সাথে আমার পরিচয় কলেজে। তখন থেকেই ওর প্রতিটা কেসে আমি ওর সঙ্গী। সে গল্প না হয় পরে কোনো একদিন করা যাবে। যাই হোক, মোট কথা ওর সাথে কেসের কাজে যখন তখন বেরিয়ে পড়তে হয় বলেই প্রফেসরি ছেড়ে লেখালেখিতেই পুরো মনোনিবেশ করেছি। না, এইবার অবশ্য কোনো রহস্যের সমাধান করতে নয়, বরং শুধুমাত্র বেড়াতে আর একটা নির্ঝঞ্ঝাট ছুটি কাটাতেই এখানে এসেছি আমরা। আসলে দিন কয়েক আগে একটা জটিল কেসের সমাধান করে ঋষিকেশের একটা মোটা রকম অর্থপ্রাপ্তি ঘটেছে। তার উপর কেসটায় অনেক সরকারি আমলারা জড়িয়েছিল, ফলে সরকার থেকেও বেশ ভালো সাম্মানিক ওর পকেটে ঢুকেছে। বহুদিন হলো আমার এই অতি ঘনিষ্ঠ বন্ধুটিও জেদ ধরেছিল আমাদের তার দেশের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। অগত্যা আমাদের এই গুজরাট অভিযান। এখানে এসে পৌঁছেছি আজ সকালে। তারপর ভাদোদরা এয়ারপোর্ট থেকে সোজা গাড়িতে চেপে আমরা রওনা দিয়েছি সুখদেবের বাড়ির উদ্দেশ্যে। সুখদেবের বাড়ি পঞ্চমহল জেলায়। এয়ারপোর্ট থেকে প্রায় 2 ঘন্টার পথ। আমি বসেছি সামনে ড্রাইভারের পাশে। সুখদেব পিছনে ঋষিকেশের সাথে এটা সেটা গল্প বলতে বলতে চলেছে। কথায় কথায় ওদের সম্বোধন এখন আপনি থেকে তুমিতে এসে ঠেকেছে। তোমার খাতাখানা ব্যাগে পুরো নাও সুজিত, আমরা পঞ্চমহলের কাছে এসেই পড়েছি প্রায়।
ঋষিকেশের কথা শুনে এইবার নড়ে চড়ে বসলাম। দেখলাম বাইরের দৃশ্য খানিক বদলেছে। একটা গাছগাছালি ঘেরা অঞ্চল, চারপাশে ইতস্তত বাড়িঘর। একটা মোটামুটি পরিচিত ট্যুরিস্ট স্পট হওয়ায় এদিক ওদিক কিছু হোমস্টে আর খাবার দোকান ইত্যাদি রয়েছে। মাঝে পাকা রাস্তা, তার মধ্য দিয়ে ধীমে তালে গাড়িখানা চলেছে। বেশ পরিবেশ। আমি আবার হাতের ক্যামেরাখানা বের করে বসলাম। আসলে এই ফটোগ্রাফি আমার শখ। ফটো তোলার হাতও নেহাত মন্দ নয়। এজন্যেই আমাকে সামনের সিটটা ছেড়ে দিয়ে ঋষিকেশ বসেছে পিছনে। আমি পিছন ফিরে ঋষিকেশের দিকে মুচকি হেসে ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সুখদেবের বাড়ি যখন পৌঁছলাম তখন দুপুর প্রায় হয়ে এসেছে। শীতের সময়, তবে রোদ বেশ চড়া। বাড়ির কাজের লোকগুলোর হাতে ব্যাগপত্রের ভার দিয়ে সুখদেব আমাদের নিয়ে চলল বাড়ির ভেতর। ভিতরে ঢুকতেই একজন বৃদ্ধা এগিয়ে এসে বললেন, এসো বাবা, ভেতরে এসো। বৃদ্ধার পরনে ফুলহাতা সাদা জামার সাথে দামি শাড়ি। রং পুরো সাদা না হলেও খানিক সাদার দিকেই। গলায় একটা সরু সোনার চেন, বাম হাতের অনামিকায় একটা শৌখিন সোনার আংটি। আর কোনো অযথা আভূষণের আতিশয্য নেই। বেশ আভিজাত্যপূর্ণ মার্জিত ভাবভঙ্গি। এই বয়সেও তার শারীরিক ঋজুতা আমার নজর কাড়ল। বোঝাই যায় যথেষ্ট নিয়ম মেনে থাকেন। সুখদেব পরিচয় করিয়ে দিল। আমার পিসিমা, তবে আমার মাও বলতে পারো। বাপু মা চলে যাওয়ার পর এনাদের হাতেই আমি মানুষ। বাঙালি বাড়ির বউ, তাই বাংলাটা ওনার বেশ পরিষ্কার বলতে পারো। পিসিমা, ও হলো সুজিত। তোমাকে বলেছিলাম না, আমার কলেজের বন্ধু। আর উনি ঋষিকেশ পাকড়াসি, সুজিতের বিশেষ বন্ধু। আমি আর ঋষিকেশ দুজনেই সৌজন্যবশত হাত জোড় করে নমস্কার করলাম। নমস্কার। আচ্ছা, তুমি হলে সুজিত। বাবু প্রায়ই বলে তোমার কথা। খুব ভালো লাগলো বাবা তোমরা এসেছো। তো জানো পিসিমা, ঋষিকেশ কিন্তু যেসে লোক নয়, একেবারে ডিটেকটিভ মানুষ আছে। আজকাল গোয়েন্দা হিসাবে ওর বেশ নাম ডাক। পুলিশের ওপর মহলেও ভারী খাতির আছে। এই ডিটেকটিভ কিংবা গোয়েন্দা শব্দটা শুনে চুপ করে থাকার মানুষ যে আমার বন্ধুটি নন তা বিলক্ষণ জানতাম। আর হলোও তাই। ঋষিকেশ একটু হেসে বলল, না না পিসিমা, একেবারেই তেমন কিছু নয়। সুখদেববাবু ভুল বুঝেছেন। আমি গোয়েন্দা বা ডিটেকটিভ কোনোটাই নই, সামান্য সত্যানুসন্ধানী মাত্র। তা বেশ বেশ, তোমরা বসো, আমি যাই। সব বন্দোবস্ত কতদূর তাই দেখি গিয়ে। এই মাধব, কোথায় গেলি? শরবত নিয়ে আয়, সব তেতে পুড়ে এসেছে। পিসিমা ধীর পায়ে ভিতরের ঘরে চলে গেলেন, বোধ করি খাবারের তদারকি করতে। সুখদেবের এই পিসির কথা তার মুখে বহুবার শুনেছি। খুব ছোটবেলায় বাবা মা মারা যাবার পর সে ওই পিসির বাড়িতে থেকেই মানুষ। পিসির এক মেয়ে, যতদূর শুনেছিলাম বোধ করি সে বিদেশে থাকে। আর পিসে মশাই মারা যাবার পর পিসিকে সুখদেব এখানে এনে রেখেছে। আজ 6 বছর হতে চলল পিসি এখন তার বাপের ঘরে এসে থাকেন। আমরা গিয়ে বৈঠকখানার গদি আঁটা বড় লাল সোফাটায় গিয়ে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম পেল্লায় বৈঠকখানা, বেশ সাজানো গোছানো। দেওয়ালে বেশ কয়েকটা তৈলচিত্র দেখে বেশ দামি মনে হচ্ছে। এদিক ওদিক বেশ কয়েকটা সুন্দর দামি শোপিস। আসবাবের বিত্তবৈভব আর রুচি দুয়েরই ছাপ স্পষ্ট। সুখদেবেরা বড়লোক তা জানতাম, তবে এতটা তা ধারণা ছিল না। এই সুখদেব শেঠ আমার কলেজ জীবনের বন্ধু, এখন বংশের ধারা মেনে পাকা ব্যবসায়ী। তবে কলেজের প্রথম থেকেই আমার সঙ্গে বেশ ঘনিষ্ঠতা ছিল, এখনও সেই বন্ধুত্ব অমলিন। এসব ভাবতে ভাবতেই দুজন মহিলা এসে আমাদের সামনে ছোট কাঁচের টেবিলে প্লেট ভর্তি খাবার রেখে গেল। বড় বড় দুটো প্লেট ভর্তি প্রায় 15-16 রকমের বিশাল বিশাল মিষ্টি, পাশে 3টে গ্লাস ভর্তি ঠান্ডা বাদামের শরবত। সুখদেব শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, নাও হে সুজিত, শুরু করো। ঋষিকেশ, তুমিও নাও।
একটু খেয়ে বিশ্রাম নেবে, এরপর আবার দুপুরের খানাপিনা করতে হবে তো নাকি? এই দুপুরে এসব খেলে যে আর কিছুই খেতে পারবো না তা বেশ ভালো বুঝতে পারছিলাম। আমি সবে প্রবল একখানা আপত্তি তুলতে যাব, এমন সময় সুখদেবের পিসিমা বাইরে বেরিয়ে এসে বললেন, এ কি, এখনো বসে কেন? নাও শুরু করো, সব আমার নিজের হাতে তৈরি। এখন এত কিছু খেতে পারবো না পিসিমা। এই শরবতটা নিলাম, মিষ্টিগুলো বরং আপনি তুলে রাখুন। বুঝতেই পারছেন এই সবে এতটা পথ এসেছি, এত খাওয়ার অভ্যেস নেই তো। এখন তো কদিন এখানে আছি, আপনার হাতে তৈরি যখন তখন তো ছাড়া যায় না। পরে নিশ্চয়ই খাবো। বাড়িতে তৈরি মন্ডা মিঠাইয়ের স্বাদই আলাদা, বুঝলে সুজিত? আমি শুধু শরবতের গ্লাসটুকুই নিলাম। কি আর বলি বলো। আচ্ছা, শরবতটুকুই খাও এখন। ঋষিকেশ দেখলাম সুখদেব আর পিসিমার সাথে বেশ গল্প জুড়েছে। আমি বসে বসে এই পেল্লায় গ্লাস ভর্তি বাদামের শরবতে গলা ভেজাতে লাগলাম। খেতে বেশ লাগলে কি হবে, অর্ধেক খাবার পরেই আমার পেট ভর্তি হয়ে গেছে। অগত্যা বাকিটুকু নিয়ে নাড়াচাড়া করতে করতে ওদের গল্প শুনছি আর নিজেও টুকটাক কথা বলছি। এমন সময় পিসিমা বলে উঠলেন, তোমরা তোমাদের বন্ধুর সাথে গিয়ে নিজেদের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। অনেকটা পথ এসেছো, সব আমি গুছিয়েই রেখেছি। আমি বরং গিয়ে দুপুরের খাবারের ব্যবস্থাটা একবার দেখে আসি। এই বয়সেও আপনি যেভাবে সব একা হাতে করছেন পিসিমা, সত্যি ভাবা যায় না। পিসিমা হেসে বললেন, কি আর বলি, তোমাদের এই বন্ধুটিকে কত বলি, সে তো কোনো কথাই শোনে না। ছেলেটা একটা বিয়ে করলেই এবার আমি এসব কাজকর্ম থেকে রেহাই পাই। এই যে সুজিত, তোমরা একটু বুঝিয়ে বলো দেখি, যদি তোমাদের কথা শোনে। আমি কিছু বলতে যাব তার আগেই ঋষিকেশ হেসে বলল, কাকে বলছেন পিসিমা? সেও তো ওই এক চিরকুমার সভার সদস্য। আমি হালকা রেগে গেলেও মুখে কিছু বললাম না। বৌঠানের সাথে বিয়ের পর থেকে গত 1.5 বছর ধরে ঋষিকেশ আর বৌঠান দুজনেই আমার পিছনে হাত ধুয়ে পড়েছে। আমি অবশ্য বরাবরই এই প্রসঙ্গে কোনো কথা উঠলেই এড়িয়ে যাই, কিন্তু তাতেও কি শান্তি পাবার জো আছে? ঋষিকেশ মাঝে মাঝে এমন একটা কথা বলে যে সর্বশরীর জ্বালা করে ওঠে। তাছাড়া এখন বৌঠান তার বাপের বাড়ি রয়েছেন, তাই রক্ষে। উনি এখানে থাকলে আর দেখতে হতো না। পিসিমা, তুমি দেখছি আবার শুরু করলে। এই যে সুজিত, এদের কথা কান দিও না। আমরা যেমন আছি তোপা আছি, বুঝলে? এইসব আসলে আমাদের পরাধীন করার চক্রান্ত কিনা। সুখদেবের কথায় না চাইতেও হেসে উঠলাম। পিসিমা হেসে উঠে পড়লেন। বোধ করি রান্নাঘরের দিকেই গেলেন খাবারের বন্দোবস্ত দেখতে। আমরা দুজন সুখদেবের সাথে নিজের নিজের ঘরে গেলাম। ঋষিকেশ আর আমার ঘর পাশাপাশি, ঠিক বিপরীতে সুখদেবের ঘর। পিসিমা অবশ্য নিচে ঘুমান, বুড়ো বয়সে যাতে বেশি ওঠানামা না করতে হয় তাই নাকি এই ব্যবস্থা। তবে আমার অবশ্য ওনাকে দেখে বেশ শক্ত গোছেরই মনে হলো। ঘরগুলো বেশ বড়। আমার মেসের 4খানা ঘর এই রকম একখানা ঘরের মধ্যে দিব্যি এঁটে যায়। ধবধবে সাদা বিছানা, পালকের মতো নরম, সাথে একদম যথোপযুক্ত অন্দরসজ্জা। চেয়ে দেখলাম চাকররা ইতিমধ্যে ব্যাগপত্র ঘরে দিয়ে গিয়েছে। আমি জামা কাপড় বের করে ফ্রেশ হতে গেলাম। কেন জানি না আসার পর থেকেই মনটা ভীষণ খচখচ করছে। কোথাও যেন একটা খটকা লাগছে, কিন্তু মেলাতে পারছি না। তাই বিছানায় বসে পড়লাম আমার খাতা নিয়ে। সকাল থেকে কি কি ঘটেছে সব লিখে নিলে মন্দ কি? বলা তো চায় না কখন কিসে প্রয়োজন পড়ে, বিশেষত সাথে যখন ঋষিকেশ আছে। একটা রহস্যের গন্ধ আমি এই বাড়িতে এসে থেকেই পাচ্ছি। হয়তো এখানেই আমার পরের গল্পের খোরাক পেয়ে গেলাম। দরজায় টোকা দেবার একটা মৃদু আওয়াজে আমার ঘুম ভাঙল। দুপুরের ভুরি ভোজনের পর খাতার লেখাটায় চোখ বোলাতে বোলাতে কখন যে নরম গদিতে চোখ লেগে গিয়েছে একদম খেয়াল নেই। দুপুরের খাবারটা অনেক বেশি হয়ে গিয়েছে আমার আর ঋষিকেশের পক্ষে। পুরো গুজরাটি খাবার দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল আমাদের। বাজরার রুটি বা ফুলকা, ঝাল মিষ্টি, ডাল,
কয়েক রকমের সবজি, স্টিমড রাইস, যাকে বলে সবজি দিয়ে বাসমতি চালের ভাত, কষা মাংস, ধোকলা, কয়েক রকমের চাটনি, শিরখান্ড, আমরস, আরও কত কি। তবে মিষ্টি প্রিয় আমার শেষ দুটো পদ বেশ ভালো লেগেছে। মনে মনে ঠিক করেছি এই দুটো পদ বানানোর নিয়ম পিসিমার থেকে লিখে নিয়ে যাব বৌঠানের জন্য। সেও খুশিই হবে, তার রান্নাবান্নার বেশ শখ। দরজা খুলতে একজন পরিচারক গোছের লোক এসে চায়ের ট্রে আর প্লেটে কিছু শুকনো খাবার দাবার নিয়ে টেবিলে রাখলো। তার পিছু পিছু ঢুকলো ঋষিকেশ। লোকটা ঘর থেকে বেরিয়ে যাবার একটু পর সে ঘুরে দরজাটা বন্ধ করে দিল। তারপর আমার ঘরের ছোট্ট টেবিলটার পাশে রাখা দুটো বেতের মোড়ার একটায় বসে মিটিমিটি হেসে আমায় বলল, নরম বিছানায় ঘুমটা বেশ জম্পেশ হলো, তাই না সুজিত? আমি ওর মজা কানে না তুলেই বললাম, আরে ব্যাপারটা কি বলো তো? দরজা বন্ধ করলে যে বড়, কি কিছু হয়েছে নাকি? কিচ্ছু হয়নি সুজিত, কিন্তু হতে কতক্ষণ। যাকগে, চলো এই বেলা চা পানটা সেরে নি। একটু পরেই তোমার বন্ধুটি আবার ডাকতে আসবে, মন্দির দেখতে বেরোনো আছে তো। কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো যেন। ও কিছু না সুজিত। আচ্ছা বলো তো, পিসিমাকে তোমার কেমন লাগলো? আমি এক মুঠো নিমকি গালে পুরে চায়ে চুমুক দিয়ে বললাম, বেশ ভালোই, খোলা মনের মহিলা। এত বয়স হয়ে গেছে কিন্তু কোনো জড়তা নেই, এখনো বেশ শক্তপোক্ত। একদম ঠিক বলেছ। আমাদের সাথে বসে বেশ ভালোই কথাবার্তা বললেন, সমসাময়িক সময় নিয়ে বেশ ভালোই খোঁজখবর রাখেন দেখলাম। আচ্ছা সুজিত, তুমি ওনার পা দুটো লক্ষ্য করেছো? পা? তখন কি যেন একটা পায়ে দেখেছিলাম মনে হচ্ছে, ঠিক মনে পড়ছে না। কেন বলো তো? এই গরমে মোজা পড়লে তো চোখে পড়বেই, তাই না? আমি চমকে উঠলাম। এইবার মনে পড়ল সকাল থেকে খটকাটা আমার ঠিক কোথায় লাগছিল। এমন সময় ঋষিকেশ বলল, আচ্ছা ছাড়ো, বাদ দাও ওইসব। আচ্ছা সুজিত, তুমি বুঝি আশা ইস্তক সবকিছু খাতায় লিখে রাখছো? তা বেশ। আগে সন্দেহ থাকলেও ঋষিকেশের কথায় আমি বেশ বুঝতে পারছিলাম এই ছুটি আমাদের নির্বিঘ্নে কাটবে না। তবে আমি যে শোবার আগে খাতায় লিখছিলাম তা ঋষিকেশ বুঝলো কি করে? গাড়ি থেকে নামা ইস্তক আমি তো ওর সামনে খাতায় হাত অবধি দিইনি। এমনকি এখনও খাতাখানা ব্যাগে পুরে দরজা খুলেছি। এ আর এমন কি, তোমার কোড়ে আঙুলের কাছে একটু নীলকালি লেগে রয়েছে। এ তো সকালের লেখার সময়ও লাগতে পারে। তাহলে তুমি স্নান করার সময় কিংবা অন্ততপক্ষে খাবার পর হাত ধোবার সময় সে দাগ ধুয়ে যেত। কমপক্ষে ফ্যাকাশে তো হতোই। এই দাগ একেবারে টাটকা, এখনো জল পড়েনি। এই হলো ঋষিকেশ। সত্যি এমন তুখোড় উপস্থিত বুদ্ধি আর ইন্দ্রিয় শক্তি আমি কোনো কালে আর দুটি দেখিনি। অবাক হয়ে এসব ভাবছি এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। সুজিত, ও সুজিত! আমি উঠে দরজা খুলে দিলাম। সুখদেব ঘরে ঢুকতে ঢুকতে বলল, ও বাবা, আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছো বুঝি। ও ঋষিকেশ আসে দেখছি। তা ভালো, আমাকে বাদ দিয়ে দুই বন্ধুতেই খিলেটে ভালোই গল্পের আসর জমিয়েছ। হ্যাঁ, ওই সুজিতের সাথে বেশ গল্প করতে করতে চা খাওয়া হবে, তাই চলে এলাম। আমি এসে ওকে ঘুম থেকে তুললাম। তা তুমিও এসো না, যোগ দাও, ভালোই হবে। না এখন বরং থাক, অনেকদিন পরে এলাম, একটা বার একটু বেরোতে হবে। এই পাশেই, এক্ষুনি ফিরে আসবো। তা যেটা বলার জন্য আসা, রঘু তো তোমাদের চা দিয়ে গেছে দেখছি। তাহলে বরং খাওয়া দাওয়া শেষ হলে তৈরি হয়ে নাও, আমি ফিরলেই তিনজন বেরিয়ে পড়া যাবে। আবার আলো থাকতে থাকতে ফিরতে হবে। আচ্ছা তুমি বরং বেরিয়ে পড়ো, আমরা তৈরি থাকবো। সুখদেব ফিরে আসার পর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দির দেখতে। মন্দির মন্দ নয়, তার উপর পাথর টাথর মিলিয়ে ছবি তোলার উপযুক্ত জায়গা। ফলে আমার একটু দেরি হলো। এমন সময় একজন ভৃত্যগোছের লোক এসে সুখদেবকে ওদের ভাষায় যে খবর দিল তার মর্মার্থ করলে দাঁড়ায় বাড়িতে পুলিশ এসেছে। সুখদেবকে প্রয়োজন। সে নাকি তার ফোন ভুলে বাড়িতে ফেলে এসেছে। আমি অবাক হলাম। বাড়িতে পুলিশ? কি ব্যাপার?
ঋষিকেশের অনুমান যে এত তাড়াতাড়ি ফলে যাবে তা তো ভাবিনি। তবে সুখদেবকে দেখে মনে হলো বিশেষ অবাক যে হয়েছে তা নয়। যেতে যেতে তাকে প্রশ্ন করলাম, কি ব্যাপার সুখদেব, হঠাৎ পুলিশ? তুমি কিছু জানো? তাহলে খুলেই বলি, আসলে এই ঝামেলা বেশ কয়েকদিন ধরেই চলছে। আমাদের একটা পুরনো হাভেলি রয়েছে এখান থেকে সামান্য দূর। তো আমি সেটা একটু সারিয়ে রিসর্ট হিসেবে চালু করেছিলাম মাসখানেক হলো। একজন কেয়ারটেকার আর একজন ম্যানেজার রেখেছিলাম, তারাই সব দেখাশোনা করতো। আর একজন রান্নার লোক এসে দুবেলা রান্না করে দিত, একদম ট্রেডিশনাল গুজরাটি খাবার যাকে বলে। প্রথম 2 মাস মোটামুটি চললো, একজন দুজন এলো, একটু নাম হলো। এই দিন 7 আগে একটা বড় পার্টি আসে, বাবা মা আর তাদের 16 বছরের ছেলে, খানদানি পরিবার। কিন্তু যেদিন ওরা আসে সেই রাতেই ছেলেটা নিখোঁজ হয়ে যায়, তাও নাকি বন্ধ ঘর থেকে। ওর মা বাবা যথারীতি পুলিশে জানায়। কিন্তু নিখোঁজ যে হয়েছে তা তো নাও হতে পারে। কিশোর ছেলে মজার ছলে কোথাও যদি গিয়ে টিয়ে হারিয়ে গিয়ে থাকে। আমিও সেই রকমই ভেবেছিলাম। পুলিশও যে সম্ভাবনার বিষয়টা ফেলে দিয়েছিল তা নয়, তবে ওর মা বাবা জোর গলায় বলছিল নাকি সকালে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ছেলের সাড়া না পাওয়ায় ওর বাবা কেয়ারটেকারের থেকে মাস্টার কি দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে, কিন্তু গিয়ে দেখে ঘর খালি, ছেলে নাই। তারপর বহুত খোঁজাখুঁজি চলল, পুলিশ তদন্ত আরম্ভ করলো, কিন্তু মরার ওপর খাড়ার ঘা। এর ঠিক একদিন বাদে দুপুরে বাড়ির মধ্যে ছেলেটার বাবা হারিয়ে গেল। বলো কি? তাহলে আর বলছি কি, ভর দুপুরে ভদ্রলোক স্ত্রীকে নিয়ে খেতে বসার কথাও বলে কোথাও উধাও হয়ে গেলেন। সেটা আজ অব্দি আমার মাথায় ঢুকলো না। এদিকে আবার হইচই বেঁধে গেল, আরও বড় ঝামেলা হলো যখন বাড়ির কেয়ারটেকার রতনলাল একইভাবেই পরের রাতে সে উধাও হয়ে গেল। বাস রটে গেল ওই বাড়িতে নাকি ভূত প্রেত আছে, আর কেউ থাকতে চাইলো না ওই বাড়িতে। ম্যানেজার ভয়ে পালিয়ে গেল, পুলিশ আগেই 2টো ঘর সিল করে দিয়েছে, এবার গোটা হাভেলিতেই তালা মেরে দিল। এই তো পরশুর কাহিনী। আমি দেখলাম সুখদেব কথা শেষ করে কাতরভাবে ঋষিকেশের দিকে চেয়ে আছে। তার অভিপ্রায় বুঝে অবশেষে আমিই বললাম, তা এত সব ঘটে গেছে, বলনি কেন? ঋষিকেশ বোধ করি তোমায় সাহায্য করতে পারতো এই ব্যাপারে। সে মুখ নিচু করে বলল, আসলে যখন তোমাদের নিমন্ত্রণ করি তখন তো এইসব কিছু ঘটেনি, শুধু একটু আনন্দ করে কাটানোর জন্য তোমাদের নিমন্ত্রণ করা, সেখানে এসব ঝামেলা তোমাদের আর ফেলতে চাইনি, বুঝলে কি? তার মানে সেই ঘটনার তদন্ত করতেই আজ পুলিশ তোমার বাড়ি গিয়েছে, তাই তো? তাই হবে বোধহয়, তাছাড়া কি কারণ থাকতে পারে বলো? আচ্ছা, এই বন্ধ ঘর থেকে কিংবা বাড়ির ভিতর থেকে উধাও হয়ে যাওয়া, এইসব বিষয়ে তোমার কি মত সুখদেব? দেখো ঋষিকেশ, ওসব ভূতপুত কিন্তু আমি মানি না। এমনিতে ব্যবসার কাজে এখানে বিশেষ থাকা হয় না আমার, তবু বিশ্বাস করো এতদিন ধরে ওই হাভেলি আমার জিম্মায় আছে, কোনো দিনও ভূতের গল্প শুনিনি। একটা ভালো বাড়ি এভাবে রাতারাতি ভূতের বাড়ি হয়ে যাবে, আমি মানতে পারছি না সুজিত। এদিকে ওই ছেলেটির মা এখন বারবার বলছে যে ওরা নাকি প্রথম দিন থেকেই কাউকে অনুভব করেছে ওখানে হেঁটে বেড়াতে, ওদের মতে এটাই ভূতের কম্য। আচ্ছা, তোমার হোটেলটা বন্ধ করে দেবার জন্য এমন কেউ করছে না তো? হ্যাঁ, কথাটা যে আমিও ভাবিনি তা নয়, কিন্তু খোঁজ খবর নিয়ে তেমন কিছুই এখনো উদ্ধার করতে পারিনি। এসব বলতে বলতেই কখন যে বাড়ির কাছে এসে পড়েছি তা খেয়াল ছিল না। বৈঠকখানায় ঢুকে দেখলাম সোফায় একজন মধ্যবয়স্ক ব্যক্তি একা বসে আছেন, পরনে খাকি উর্দি। সুখদেববাবু, আপনার ওই হাভেলি থেকে আবার একজন নিখোঁজ হয়ে গেছে। আপনার বাড়িটা আপাতত কিছুদিন পুলিশ পাহারায় রাখবো, বুঝলেন? কথাটা শুনে যত না অবাক হলাম, তার থেকে বেশি চমকে উঠলাম অফিসারের গলায় এমন পরিষ্কার বাংলা শুনে। সুখদেব আর পিসিমা বহু বছর কলকাতায় থেকেছেন, তাই বাংলা নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু এখানে এমন স্পষ্ট বাংলা, আর গলাটাও কেমন যেন চেনা চেনা ঠেকছে। অফিসার এতক্ষণ মুখ নিচু করে বসে চা খাচ্ছিলেন, এখন মুখের দিকে তাকাতেই চমকে উঠলাম। পালবাবু! আরে সুজিত যে, এখানে কি ব্যাপার? সুখদেব আমার বিশেষ বন্ধু, সেই সুবাদেই এখানে। শুধু সুজিত নয় পালবাবু, আমিও আছি।
আমার আগেই বোঝা উচিত ছিল। সুজিত যেখানে, সেখানে তো ঋষিকেশ থাকবেই। তাই এই অন্তর্ধানকে সেই রহস্য উদ্ঘাটন করতেই এসেছে নাকি দুই বন্ধুতে? আপাতত সেরকম কোনো ব্যাপার নেই, তবে এই উধাওয়ের কেসটা কি বলুন তো? এই শুনলাম পুলিশ নাকি বাড়িতে তালা বন্ধ করে গিয়েছিল, তবে বন্ধ বাড়ি থেকে আবার কি নিখোঁজ হলো? আর বলো না, ওই বাড়ির কেয়ারটেকার রতনলালের ছেলে শিবলাল। সে কি সেই রতনলাল না, যে উধাও হয়ে গেছিল? তা ওর বাড়িতে এখন কি অবস্থা? একদমই তাই সুজিত, ওদের বাড়ির অবস্থা ভীষণ প্যাথেটিক। কান্নাকাটির রোল পড়ে গেছে। রতনের ওই একটিই ছেলে পাকামি মেরে পিছনের পাঁচিল টপকে নাকি কাল রাতে ওই বাড়িতে ঢুকেছিল। ওর বন্ধুরা সব দেখেছে। তারপর থেকে সকাল হয়ে গেল, সে বাড়ি ফেরেনি। অগত্যা ওর বন্ধুরা এসে থানায় খবর দেয়। খোঁজাখুঁজির জন্য দিনমানেও একটা ভুতুরে বাড়িতে ঢুকতে নাকি ওদের সাহসে কুলোয়নি। যতই হোক, প্রাণের মায়া সব ব্যাটার আছে। আমরা ঢুকে দেখি কেউ কোথাও নেই, বাড়ি ফাঁকা। এই নিয়ে 4 নম্বর কেস। এবার ওই বাড়িতে আমায় পুলিশ পাহারা বসাতে হবে মনে হচ্ছে। ছেলেটার ওখানে ঢোকার কারণ কি? বাবাকে খুঁজতে গিয়েছিল বুঝি? এইটাই তো সবচেয়ে বড় রহস্য ঋষিকেশ। ওই বেটা ওখানে গিয়েছিল কি একটা গুপ্তধনের খোঁজে। ও নাকি ওর বন্ধুদের তেমনই বলেছে। আচ্ছা সুখদেববাবু, এমন কোনো গুপ্তধনের কথা আপনি জানেন নাকি? যতই হোক, বাড়িটা তো আপনার। क्या গুপ্তধন? না না, শুনিনি তো। এইসব গুপ্তধন ফালতু গুজব আছে। আমিও সেটাই ভাবছিলাম। এই শুনছিলাম ভূত, এখন সেটা হয়ে গেল সোজা গুপ্তধন। আসলে মফস্বলের মানুষ যা হয় আর কি, গুজব রটাতে ভালোবাসে। কিন্তু ঋষিকেশ, ভাগ্যক্রমে যখন তুমি এসেই পড়েছো বাবু, তুমি বাবু ওই দিকটা একটু দেখলে ভালো হয়। পুলিশি রিপোর্টে তো আর ভূত প্রেত লিখতে পারি না। এদিকে যে ভদ্রলোক আর তার ছেলে নিখোঁজ হয়েছে, তারা প্রবাসী মানুষ, বড় ব্যবসায়ী, আমেরিকার নাগরিকত্ব রয়েছে। বুঝতেই পারছো, একেবারে বিদেশি দূতাবাস টু উপরমহল, সব দিক থেকে চাপ আসছে। বাড়িটা তো এতবার চিরুনি তল্লাশি করলাম, মানুষ তো দূর, একটা টিকি অবধি উদ্ধার করতে পারলাম না। এই বিচিত্র কেসের খপ্পরে পড়ে চাকরিটা না এ যাত্রায় খোয়াতে হয়। ঋষিকেশ দেখলাম কোনো উত্তর করলো না, শুধু একটু হাসলো। একটু পরে জামা বদলে আমি সোজা ঋষিকেশের ঘরে গিয়ে তাকে পাকড়াও করলাম। কি ব্যাপার, কেসটা নিচ্ছ নাকি? ঋষিকেশ সরাসরি আমার কথার কোনো উত্তর না দিয়ে বলল, আচ্ছা, তোমার এই বন্ধু সুখদেবের সাথে তোমার ঠিক কতদিনের পরিচয় বলো তো সুজিত? তা সেই কলেজের সময় থেকেই বলতে পারো। মাঝে অনেক দিন যোগাযোগ ছিল না। 6-7 মাস আগে একটা বই প্রকাশনীর থেকে আমার ফোন নাম্বার নিয়ে ওই আমার সাথে যোগাযোগ করে। কলেজের সময় বেশ ঘনিষ্ঠতা ছিল, সেই থেকেই আবার বেশ কথাবার্তা হতো। কিন্তু হঠাৎ সুখদেবের কথা জিজ্ঞাসা করছো? আচ্ছা ঋষিকেশ, তুমি কি... ধীরে বৎস, ধীরে। আজ লেখার কাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল অনেক সকালবেলা বেরোনো আছে। পালবাবুকে ফোন করে রেখেছি, উনি নিজে এসে তালা খুলে দেবেন। ভদ্রলোক এত করে বললেন, অন্তত একবার অকুস্থলটা না দেখলেই নয়। সকালে ওই হাভেলিটা একবার দেখে নিয়ে ঘুরতে বেরোবো, ঠিক আছে? গোদরা যেতে প্রায় আধ ঘন্টার উপর লাগবে, বুঝলে? আর আমরা যেহেতু আশপাশটা দেখতে দেখতে যাব, তো আরেকটু বেশি সময়ও লাগতে পারে। বুঝলাম। ঋষিকেশ কেসটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে। ও যাই বলুক না কেন, এবারে চন্দনগড় অভিযান যে আমার নেহাত নিরামিষ হবে না, তার টের পেয়েও মনের মধ্যে এখন থেকে বেশ একটা উত্তেজনা অনুভব করছি। আমার বন্ধুটির সাথে আজ পর্যন্ত অনেকগুলো কেসেই সঙ্গী হবার পরেও প্রতিটা কেসেই আমি আজও বেশ একটা রোমাঞ্চ অনুভব করি। কারণ আমি জানি ঋষিকেশ কোনো কেস হাতে নেওয়ার অর্থ সে কেস সোজা সরল কিছু নয়। ঋষিকেশ বলে তো দিল, তবে আজ রাতে আর ঘুম আসবে বলে তো মনে হয় না। সকাল সকাল ঋষিকেশ আমায় নিয়ে বেরিয়ে পড়ল। সুখদেব গেল জমি জমাগুলো দেখে আসতে। বছরে কটা দিনের আশা,
মাথাটায় চাপ পড়ে প্রচণ্ড। হাভেলির সামনে এসে দেখলাম পালবাবু আগে থেকেই সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো ঋষিকেশ, একবার তুমি একটু খুঁজে দেখো, যদি কিছু বুঝতে পারো। আমরা লোহার গেট পেরিয়ে ভিতরে ঢুকলাম। দেখেই বোঝা যাচ্ছে অল্প কিছুদিন আগেই নতুন সংস্কার করা হয়েছে। পুরনো হাভেলির সাথে বাংলো বাড়ির একটা চমৎকার মিশেল। সুরকি বিছানো সরু রাস্তা ধরে দুই পাশের ছোট বাগান আর ফোয়ারাটা দেখতে দেখতে মূল দরজার সামনে পৌঁছলাম। বাড়ির নাম কিন্তু সুখদেব পাল্টায়নি। পুরনো দিনের মতো কারুকার্য করা একটা নেম প্লেটের ওপর জল করছে চন্দ্রমণি হাভেলি। বাড়িতে ঢুকতেই বেশ বড় ড্রয়িং রুম, তার চারপাশে মোট 7টা ঘরের দরজা। বাড়িটা একতলা, কোনো ছাদ নেই, শুধু একটি চিমনির মতো অংশ রয়েছে, তার পাশে জলের ট্যাঙ্ক। বাড়ির ভিতরেই পিছন দিকের একটা সরু সিঁড়ি সেখানে উঠে গিয়েছে, হয়তো ট্যাঙ্ক পরিষ্কার বা সেই ধরনের কোনো কাজে লাগে। ড্রয়িং রুমের দেওয়ালে কয়েকটা তৈলচিত্র, চাঁদনি রাতে নর্তকীর ছবি, জলসাঘরে তানপুরা হাতে বাইজির চিত্র, পূর্ণিমা রাতে জঙ্গলে সঙ্গমরত নাগনাগিনীর কল্পদৃশ্য, এরকম নানা কিছু। ছবিগুলোর নান্দনিকতায় অসাধারণ, দেখে মনে হলো বেশ পুরনো। ড্রয়িং রুমের একপাশে ছোট কিচেনে ফ্রিজ আর ইন্ডাকশন ওভেন বর্তমান। পাশের 7টি ঘরের মধ্যে 2টি স্নানঘরগুলো এলাহি। সুখদেবের বাড়ির কাছে তুচ্ছ হলেও এক কথায় গোটা ব্যবস্থাটা যে কোনো 5 তারা হোটেলকে তুড়ি মেরে হার মানাবে। আমরা প্রতিটা ঘরে ঢুকলাম। আমি আর পালবাবু আবার তন্ন করে দেখলাম চারপাশটা। আমি দেওয়ালে মাঝে মাঝে টোকা দিয়ে দেখতে লাগলাম কোথাও ফাঁপা কিনা। 4-4টে মানুষ তো এভাবে একটা বাড়ির মধ্য থেকে বেমালুম হাওয়া হয়ে যেতে পারে না। কিন্তু ঋষিকেশ দেখলাম কোনো কিছুই হাত দিয়ে ছুঁয়ে দেখল না। একটু অবাক লাগলেও কিছু বললাম না, কারণ ঋষিকেশের কাজের ধরন তার মতো। সে যাই করুক না কেন নিশ্চিত তার পিছনে কোনো না কোনো কারণ থাকবে। তবে বেশ অনুভব করছিলাম তার চোখ চারপাশে ঘুরছে। সব মিলিয়ে 3টে বেডরুম, একটা সার্ভেন্ট কোয়ার্টার ম্যানেজারের জন্য রাখা। কেয়ারটেকার রতনলাল ও বাকিরা স্থানীয় লোক, কাজ সেরে রাতেই বাড়ি ফিরে যেত। শুধু সেই রাতেই কেন যে সে বাড়ি যায়নি। শেষ ঘরটা লাইব্রেরি, সেখানে ঢুকেও আমরা যথারীতি খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ঋষিকেশ আগের মতোই নির্বিকার হয়ে এদিক ওদিক দেখছে। হঠাৎ দেখলাম একটা বইয়ের শোকেসের ওপর ছোট্ট গোল মতন একটা কি তুলে ধরে গভীরভাবে লক্ষ্য করছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম সেটা একটা কম্পাস। বইয়ের তাকে কম্পাস, আমারও কেমন একটা খটকা লাগলো। কিন্তু এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাব, এমন সময় ঋষিকেশ ওটা যথাস্থানে রেখে দিয়ে হঠাৎ পালবাবুকে তাড়া দিয়ে বলল, পালবাবু, আমাদের আজ বেরোতে হবে। মোটামুটি যা দেখার দেখে নিয়েছি। কি বুঝলে ঋষিকেশ? যদি কিছু করতে পারি তো অবশ্যই জানাবো। এখন রওনা না দিলেই নয়। সুখদেব হয়তো বাড়িতে আমাদের অপেক্ষা করছে। হঠাৎ ঋষিকেশের এই তাড়াহুড়োর ব্যাপারটা ঠিক বুঝলাম না, কিন্তু কি আর করা। ঋষিকেশের পিছু পিছু পালবাবু নিমরাজি হয়ে বাড়ির দরজার দিকে পা বাড়ালেন, সাথে আমিও। এমন সময় তাড়াহুড়ো করতে গিয়ে ঋষিকেশ দরজার সামনে হোঁচট খেয়ে হাঁটু মুড়ে সেখানে বসে পড়ল। আমরা উদ্বিগ্ন হয়ে ছুটে গেলাম। সে আমার পরোয়া না করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরের দিকে চলে গেল। বিকালে ঘোরাঘুরির পর বাড়ি ফিরে ক্লান্ত হয়ে বিছানায় এলিয়ে গিয়েছি। এমন সময় ঋষিকেশ কোথা থেকে হুট করে ঘরে ঢুকে এসে আমার ক্যামেরাটা নিয়ে বসে পড়ল। মনে পড়ল ওই ক্যামেরায় সকালে চন্দ্রমণি হাভেলির বেশ কিছু ছবি তুলেছিলাম আমি। তাই তাড়াতাড়ি করে উৎসাহের সাথে গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। ঋষিকেশ বড় বেতের মোড়ায় বসে ছবিগুলো পরপর দেখছে আর কী সব যেন বলছে, উত্তর দক্ষিণ এসব। আমি কিছুই বুঝলাম না। হঠাৎ একটা ছবি দেখে সে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল,
আচ্ছা, এটা ওই চন্দনগড় দুর্গ, তাই না? কিন্তু বাড়ির উত্তর পূর্বে চৌহদ্দি থেকে তো অনেকটা। না না, নিশ্চয়ই এটাই হবে। ঋষিকেশ উঠে তীর বেগে কোথায় যেন একটা বেরিয়ে গেল। আমি হতবম্ব হয়ে বিছানায় বসে রইলাম। রাতে খাবার টেবিলে ঋষিকেশের দেখা মিলল না। তার নাকি ক্লান্ত লাগছে, শরীর বিশেষ ভালো নেই। সেটা শুনে খাবারের বিশাল আয়োজন হওয়া সত্ত্বেও খাওয়ায় মন বসাতে পারলাম না। মন পড়ে রইল আমার পাশের ঘরটিতে। আসার সময় দেখি ঘর ভিতর থেকে বন্ধ। না, যাওয়ার সময় একবার না হয় ওকে দেখে তারপরেই ঘুমোতে যাব। এটুকু পরিশ্রমে ক্লান্ত হয়ে যাবার মানুষ তো ঋষিকেশ না। তবে কি শরীরটা একটু বেশিই খারাপ হলো? অল্প করে কিছু খেয়ে নিয়ে আমি উঠে পড়লাম। ঋষিকেশের ঘরের সামনে এসে দরজায় টোকা মারতে যেতেই দেখি দরজা খোলা, শুধু ভেজানো রয়েছে। আমি কি মনে হতে ঋষিকেশকে না ডেকেই দরজাটা একটু ফাঁক করলাম। ঘর খালি, ঋষিকেশ নেই। এ কি, এত রাত্রে ঋষিকেশ গেল কোথায়? আমাকে না জানিয়ে কি তদন্ত করতে বেরিয়ে পড়ল? ও কি কোনো সূত্র পেয়েছে নাকি? চিন্তায়, উৎকণ্ঠায়, উত্তেজনায় আমার মাথার সব জট পাকিয়ে যেতে লাগলো। আমি দ্রুত পায়ে ঘরে ঢুকলাম। ঋষিকেশকে আগে এক্ষুনি একটা ফোন করে দেখতে হবে, জানতে হবে কি ব্যাপার। কেন জানি না মারাত্মক রকমের একটা চিন্তা আর ভয় আমায় পেয়ে বসেছে। কিসের ভয় তা জানি না, কিন্তু ঘরে ঢুকতেই নিমেষে মাথাটা গরম হয়ে গেল। ঋষিকেশ হাতে আমার ক্যামেরাটা নিয়ে আমার ঘরের বিছানায় বসে বসে পা দোলাচ্ছে। আমি রেগে উঠে কিছু বলতে যাব, এমন সময় ঋষিকেশ দ্রুত উঠে এসে দরজা বন্ধ করে চাপা স্বরে আমায় বলল, সুজিত, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? আজ রাতটা ওই বাড়িটায় থাকবো। তুমি আজ রাতে আমার ঘরে থেকো, আর একটু সামলে নিও। তুমি একলা যাবে? আমিও বরং তোমার সাথে যাচ্ছি। বোকার মতন কথা বলো না সুজিত। তুমি এদিকটা দেখে শুনে না রাখলে তো জানাজানি হয়ে যাবে সবটা। তুমি কি সুখদেবকেই সন্দেহ করছো? এখন হাতে একদম সময় নেই, কাল ফিরে সব বলছি। তুমি ততক্ষণ এদিকটা দেখে রাখবে, কেমন? আর শোনো, কেউ জিজ্ঞেস করলে বলবে আমার হালকা জ্বর এসেছে, তাই তুমি আমার সাথে আছো। একটা বালিশকে ভালোভাবে মুড়ে চাদর চাপা দিয়ে বিছানায় রেখে দিও, তাহলেই হবে। আর খবরদার, সকালের আগে কাউকে ঘরে ঢুকতে দেবে না। এই ঘরের জানলা দিয়ে সদর দরজার জায়গাটা দেখা যায়। পারলে বাড়ির সবার আসা যাওয়ার ওপর একটু নজর রেখো তো। আর যদি 7টার মধ্যে আমি না ফিরি, থানা থেকে পালবাবুকে নিয়ে ওখানে চলে যেও। অন্তত পালবাবুকে তোমার সাথে নিয়ে যেতে পারতে, যদি কোনো বিপদ আপদ হয়। আমি নিজের উৎকণ্ঠা চেপে রাখতে পারছি না। ঋষিকেশ মৃদু হেসে এক হাত আমার কাঁধে রেখে অপর হাত দিয়ে নিজের পকেটে ইশারা করল। আমি চমকে উঠলাম। তার মানে ঋষিকেশ পকেটে পিস্তল নিয়ে বের হয়েছে। অর্থাৎ আজ রাতের অভিযান মোটেই হেলা ফেলার জিনিস নয়। ঋষিকেশ এদিক ওদিক দেখে সন্তর্পণে দরজা দিয়ে বেরিয়ে গেল। কিন্তু বলাই বাহুল্য, আমার চিন্তা এক ফোঁটাও কমল না, বরং সময়ের সাথে সাথে তা যেন বেড়েই চলেছে। কিন্তু কি আর করা, অগত্যা ঋষিকেশের কথা মতো সব বন্দোবস্ত করে ওর ঘরে দৌড় এঁটে বসে বসে সকালের অপেক্ষা করতে থাকলাম। আজ রাতে ঘুমানো যে সম্ভব নয় তা তো বেশ ভালোই জানি। তাই আর বৃথা চেষ্টা না করে জানালার কাছে চেয়ারটা টেনে নিয়ে নিজের খাতা নিয়ে বসে পড়লাম। কিন্তু সকাল হতেও ঋষিকেশ না ফেরায় আমি এবার ভালোই চিন্তায় পড়লাম। ওর কথা মতো 7টা বাজতেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি পালবাবু ইতিমধ্যে গাড়ি নিয়ে আমার অপেক্ষা করছেন। ঋষিকেশ নাকি ওনাকে আগে থেকেই সব বলে রেখেছে। আমরা গাড়ি করে রওনা হতে যাব, এমন সময় সুখদেব পিছন থেকে ডাক দিল, কি হয় সুজিত, যাচ্ছ কোথায়? সাথে আবার পুলিশ সাহেব আছেন, কি ব্যাপার? অগত্যা ওকে সবটাই জানাতে হলো। আমার দৃঢ় বিশ্বাস ঋষিকেশ নিশ্চয়ই এই কেসটার একটা না একটা সমাধান খুঁজে পেয়েছে। সব শুনেও নিজেও আমাদের সাথে আসতে চাইলো।
আসলে আমিও চাইছিলাম যতক্ষণ না ঋষিকেশ আসল অপরাধীর নাম জানিয়ে দেয় ও আমাদের নজরের বাইরে যাতে না যায়। আমরা 3 জন মিলে জিপে উঠে রওনা দিলাম চন্দ্রমণি হাভেলির উদ্দেশ্যে। ঋষিকেশ, ঋষিকেশ! পালবাবু, সুজিত, এইদিকে। ঋষিকেশকে দেখে আমার অবস্থা ততই ঠোঁটের কোণে সামান্য রক্ত, কোঁচকানো শার্টে ধস্তাধস্তির চাপ স্পষ্ট। ধর্মড় করে ওর কাছে গিয়ে উপস্থিত হলাম। আসুন সকলে, নিজের চোখে কালপ্রিটটাকে দেখে যান। ঋষিকেশ পাশের লাইব্রেরি ঘরে ঢুকে যেতে চোখে একরাশ কৌতূহল নিয়ে বিনা প্রশ্নে ওকে অনুসরণ করলাম। কিন্তু ঘরে ঢুকতেই আমরা চমকে উঠলাম। চেয়ারে দড়ি দিয়ে বাঁধা রয়েছে সুখদেবের পিসিমা। পিসিমা? এসব কি ঋষিকেশ? তুই পিসিমাকে বেঁধেছ কেন? ঋষিকেশ সুখদেবের কথাই একটু হেসে পিসিমার মুখে হাত দিয়ে এক হ্যাঁচকা টান মারতেই কি আশ্চর্য, ওনার মুখের আবরণ সরে পুরুষ অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। সুজিত, পিসিমা নয়, পিসে মশাই, সুধন্য চ্যাটার্জি। এভাবে আমায় আটকে রাখতে পারবে না সুখ, এগুলো সব ষড়যন্ত্র। বিশ্বাস করো আমায়, খোলো বলছি, খোলো আমায়। একদম চুপ, একদম বাড়াবাড়ি করবেন না। ঋষিকেশ, তুমি আগে বলো তো ব্যাপারখানা কি? আচ্ছা সুখদেব বাবু, আপনি কাল বিকেলে আমায় গুপ্তধন নিয়ে কি যেন বলছিলেন? হ্যাঁ, কি বললে? আকস্মিক আঘাতে এমনিতেই সুখদেবের মাথা কাজ করছিল না। সে প্রথমে একটু থতমত হয়ে পড়েছিল, তারপর নিজেকে একটু সামলে নিয়ে ধীর স্বরে বলল, আমাদের পূর্বপুরুষ সূর্যা শেঠ আর তার মাতাজি চন্দ্রমণির নামে এই হাভেলিটা তৈরি করেছিলেন। আমাদের পরিবারে একটা কথা প্রচলিত রয়েছে, ওই বাড়িতে নাকি উনি এক গোপন অমূল্য সম্পদ লুকিয়ে রেখেছেন। তো মৃত্যুর আগে সেটা স্পষ্ট কোনো সন্ধান উনি দিয়ে যেতে পারেননি, শুধু কুছ কথা বলে গেছিলেন। যেটুকু বলে গিয়েছিলেন তার মর্মার্থ করলে দাঁড়ায়, নিজের দিশা নিজেই খুঁজে নাও, নামের মধ্যেই সবাই পূর্ণতা পায়, দেখার প্রসারতা বাড়ালে ঐশ্বর্য নিজে থেকে তোমার হাতে ধরা দেবে। এই গুপ্তধনের পেছনেই পড়েছিলেন তো আমাদের পিসেমশাই, তাই না? তবে পিসিমা? পিসিমা অনেক বছর আগেই মারা গেছেন। পিসিমা যতদিন বেঁচে ছিলেন সুখদেবকে আগলে রেখেছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পর আবার গুপ্তধনের প্রতি পিসেমশাইয়ের লোভ জেগে উঠল নতুন করে। পিসেমশাই একজন নামী রসায়নবিদ ছিলেন। উনি কোথাও থেকে একটা বিদ্যা শিখেছিলেন, এটাকে প্রস্থেটিক মেকআপ বলা হয়। মুখে সবসময় উনি এই নকল পাতলা কাঠামোর মতন জিনিসটা পরে থাকতেন। হাতগুলো কোনো রকমে শাড়ির আড়ালে ঢাকা দিয়ে রাখলেও নিজের পুরুষালী পাগুলোকে ঢাকা দেবেন কিভাবে, তাই অসুখের নাম করে উনি পায়ে মোজা পরে থাকতেন। কিন্তু এখানে এসে পিসেমশাই বিস্তর খোঁজাখুঁজি করেও গুপ্তধনের কিছু উপায় করতে পারেননি। শুধু একটা সুড়ঙ্গ আবিষ্কার করেছিলেন, যেটার একটা অংশ সুখদেবের বাড়ি থেকে এই হাভেলিটিকে জোড়ে। সেটা দিয়েই শুরু হয় ড্রাগ পাচারের ব্যবসা। 16 বছরের ওই ছেলেটা সেটাই আবিষ্কার করে ফেলায় তাকে গুম করে রাখা হয় চন্দনগড় দুর্গে। কোনোভাবে ওর বাবা বোধহয় কিছু জেনে ফেলেছিল, তাই তাকেও গুম করে দিতে হলো। এসব কিছুর একটা আভাস পেয়েছিল রতনলাল। সে অনেক কিছুই জেনে গিয়েছিল, নিজের ছেলেকেও কিছু কিছু কথা বলেছিল। তার মধ্যে বোধহয় গুপ্তধনের ব্যাপারটাও ছিল। সেই লোভেরই পরিণতি ওদেরকে পেতে হয়েছে। ওদের দুজনকেও বন্দি করে রাখা হয় চন্দনগড়ের এই দুর্গে। চন্দনগড় দুর্গ? কিন্তু ওখানে তো প্রবেশের কোনো রাস্তা আজ অবধি কেউ খুঁজে পায়নি। আমাদেরই সম্পত্তি ওটা। আমি নিজেই কতবার গিয়েছি, যদি কোনো রাস্তা পাওয়া যায়, কিন্তু সেখানে ঘুষলো কিভাবে? ওই সুড়ঙ্গের একটা রাস্তা দুর্গে চলে গিয়েছে, ওইটাই ওই দুর্গে ঢোকার পথ। ওহ, মনে হয় এই যাত্রায় আমার চাকরিটা বেঁচে গেল। এই যে সুধন্যবাবু, চলুন আপনাকে একটু মামার বাড়ি ঘুরিয়ে আনি। দাঁড়ান পালবাবু, উনি যে গুপ্তধনের নেশায় মেতে এত কাণ্ড ঘটালেন সেটা দেখে যাবেন না? আমরা চমকে উঠলাম। ঋষিকেশ বলল, নিজের দিশা নিজেই খুঁজে নাও, নামের মধ্যেই সবাই পূর্ণতা পায়, দেখার প্রসারতা বাড়ালেই ঐশ্বর্য নিজে থেকে তোমার হাতে ধরা দেয়, নিজের দিশা নিজেই খুঁজে নাও। তারপর হাতে ওর ওই পুরনো কম্পাসটা তুলে নেয়। আমরা সবাই ঝুঁকে পড়ি, কিন্তু ঋষিকেশ কি বলতে চাইছে বুঝতে পারছিলাম না।
হঠাৎ কি একটা মনে করে আমি বললাম, কাঁটা, ওটার কাঁটা নড়ছে না, ওটা একটা বিশেষ দিক নির্দেশ করছে। পিছনের ঘোরানো সিঁড়ি, ওটা ওইদিকেই নির্দেশ করছে। আমরা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে ছোট্ট চিমনি ঘরের দিকে উঠে গেলাম। ঝুল পড়া, নোংরা, সংকীর্ণ ঘর। নামের মধ্যেই সবাই পূর্ণতা পায়। ঋষিকেশ এইমাত্র আমার পিছনে সিঁড়িঘরে এসে পৌঁছালো। তার হাতে ড্রয়িং রুমের একটা তৈলচিত্র, জ্যোৎস্না রাত্রে একটা নাগ সঙ্গমের চিত্রকলা। এই হলো চিত্র, চন্দ্রমণি। চন্দ্রালোকে নাগমণির দুটি চন্দ্রমণি। সে ওই ছবিটা নিয়ে ঘরের মেঝেতে একটা ফাঁকা চৌকো গর্তে বসিয়ে দেয়। এতক্ষণ ওটাকে চিমনির অংশ মনে হয়েছিল। হঠাৎ একটা ঘড় ঘড় শব্দ। দেখলাম ওই বদ্ধ ঘরে একটা জানলার আবির্ভাব ঘটেছে। আর এই হলো তোমাদের পারিবারিক গুপ্তধন, সুখদেব। মতলব? দেখার প্রসারতা বাড়ালেই ঐশ্বর্য নিজে থেকে তোমার হাতে ধরা দেবে। দূরে তাকিয়ে দেখুন, সূর্যের আলোয় চন্দনগড় দুর্গ শোভা পাচ্ছে। তার মানে ওখানেই আছে ওই গুপ্তধন। ওফ সুজিত, তুমিও এবার মনের প্রসারতা বাড়াও। আরে ওই দুর্গই আসল গুপ্তধন। ওটার রাস্তা যেই বাড়ির মধ্যে দিয়ে আছে, সেটার সংকেত এটা। বিষমশাই সেটা না বুঝেই ওই সুড়ঙ্গ আবিষ্কার করে ফেলেছিলেন। সুধন্যবাবুকে কনস্টেবলের সাথে জিপে তুলে দিয়ে আমরা সবাই সুড়ঙ্গ দিয়ে চললাম দুর্গের দিকে। বন্দি লোকগুলোকে বের করে আনতে হবে যে। দুর্গে ঢুকে সবাইকে বের করে আনা হলো। পালবাবু ওদের বের করে নিয়ে গেলেন। সব কাজ মিটিয়ে আমরা দুর্গের ভিতরটা ঘুরে দেখতে শুরু করলাম। ভিতরের সিঁড়ি দিয়ে উপরে চললাম। উপরে পৌঁছতেই সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখো সুজিত, এই সৌন্দর্যের থেকে বড় ধন আর কি আছে? আমাদের সামনে তখন পঞ্চমহল জেলা তার অসামান্য সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে। সেদিকে সবাই মুগ্ধ হয়ে চেয়ে রইলাম। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন আমাদের নোটিফিকেশনগুলি সাথে সাথে পাওয়ার জন্য। আর একটা কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।